জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছে আমি রোকসানা আঞ্জুমান নিকোল। রাজনীতি আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে। এখানে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার চেষ্টা থাকবে। অতিথিদের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে কথা বলার জন্য। সময় শেষ হলে মাইক্রোফোন অফ হয়ে যাবে নিজে নিজে। একজন অতিথি চাইলে অন্য অতিথিকে প্রশ্ন করতে পারবেন। যুক্তি খণ্ডনের জন্য আলাদা সময় বেঁধে দেওয়া হবে। আজকের রাজনীতিতে আমাদের সাথে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং আমাদের সঙ্গে আছেন সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক। অসীম কুমার উকিল, জাতীয় পার্টি ভোট বর্জনের সিদ্ধান্ত নিলেও চাপের মুখে তা পাল্টাতে বাধ্য হন। কোন্দল করে দল ভেঙে দেওয়া হবে এমন পরিস্থিতি তৈরি করা হয়। 16 ডিসেম্বর রাতে সবাইকে জানিয়ে দিলাম নির্বাচনে যাব না, কিন্তু 17 ডিসেম্বর সকালে আমার উপর চাপ আসলো। আমি জেনে গিয়েছিলাম কিছু শক্তিশালী দেশ এই সরকারকে জয়ী করতে চায়। 3টি বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করে, তাই দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে নির্বাচনে অংশ নিয়েছিলাম। কথাগুলো বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জনাব জিএম কাদের এমপি। অসীম কুমার উকিল, আপনারা তাহলে জাতীয় পার্টিকে চাপে ফেলে প্রেশার দিয়ে নাকি ব্ল্যাকমেল করে এই গত নির্বাচনে এনেছেন, আর আপনাদের জয়ী করতে কাজ করেছে 3টি বিদেশি শক্তি। এই শক্তিগুলো কি কি যদি বলতেন। একটা তো বিএনপি সবসময় অভিযোগ করে যে ভারত, বাকি সুবিধা হয় 3টা নাম যদি বলে দেন। জি, বাকি 2টি নাম কি আপনি জানেন কিনা আপনার কাছে জানতে চাই। আপনাকে সময় দিচ্ছি 2 মিনিট। আপনাকে ধন্যবাদ, সহালোচককে স্বাগত। বাংলাদেশের রাজনীতিতে এই কথাগুলি আছে কি? আমি মোয়াজ্জেম হোসেন আলাল সমসাময়িককালে ছাত্র রাজনীতির হাতে করে নিয়েছি। বাংলাদেশের রাজনীতিতে নানান মেরুকরণ, সংযোজন বিযোজন, ভাঙ্গন প্রক্রিয়া দেখেছি। সবসময় একটা আদর্শিক অবস্থানকে সামনে রেখে দল ভাঙ্গা হয়, আলাদা অবস্থান না হয়, কিন্তু আসলে ব্যক্তিগত হিসাব মিলানোটাই সেখানে মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়। সবসময় এটা প্রমাণিত হয়েছে। আপনার বাংলাদেশে দাঁড়িয়ে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের স্লোগান দিয়ে যে রাজনীতি সূচনা করা হয়েছিল, এটা আসলে সমাজতন্ত্রকে ঠেকানো, নিজেদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, নিজেদের আদর্শিক অবস্থান এটা তৈরি করে নতুন কিছু করার অভিপ্রায়। আমরা 75 বাংলাদেশের রাজনীতিতে দেখেছি ভিন্ন ভিন্ন অবস্থান, সব নিজস্ব আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এগুলো করা হয়। সামনে যেগুলো তোলা হয় এগুলো ভুয়া কথাবার্তা। এগুলি বিএনপির জাতীয় পার্টির প্রধান যে কথাগুলি বলেছেন এগুলি ওনার মন মতো কথা, নিজেদের আখের গুছানোকে এটা জায়েজ করার জন্য বা নিজের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এই কথাগুলো সাজানো হয়েছে। কিন্তু আমরা দেখেছিলাম তো জিএম কাদের সাহেব একটা রুমে আবদ্ধ ছিলেন, নানান ধরনের লোকজন বিভিন্ন পোশাকে, তার কার্যালয়ের আশেপাশে লোকজন ছিল। কার্যালয় থেকে বেরিয়ে কার্যালয়ে ঢোকার আগে তার যে সিদ্ধান্ত ছিল, কার্যালয়ে ঢোকার পর তার সিদ্ধান্ত বদলে গিয়েছিল। এগুলো আমরা নির্বাচনের আগে দেখেছি। তার তখনকার সিচুয়েশন আর এখনকার কথার মধ্যে কি আপনি মিল খুঁজে একদমই পান না? না, পাই না তা না, মিল আছে আর কি। আর নির্বাচনের প্রাক্কালে সময় যত ঘনিয়ে আসে তখন কোনো দলীয় প্রধানকে ঘিরে নানান ধরনের মানুষ আবর্তিত হয়। এটি স্বাভাবিক। সবাই সবার মতো করে তার পক্ষে টানতে চায়, হিসাবটা মেলাতে চায়, টানাটানির বিষয়টা থেকে যায়। কিন্তু এখানে আদর্শিক কোনো বিষয় আছে বলে আমি মনে করি। জিএম কাদের সাহেব টাইমটা ওপেন রাখবেন। অসীম কুমার উকিল, জিএম কাদের সাহেব আরও বলেছেন যে আওয়ামী লীগ প্রজাতন্ত্রের জায়গায় রাজতন্ত্র কায়েম করছে, জনগণ ভোট দিতে চায় না, এটা হচ্ছে বিরাজনীতিকরণ। আওয়ামী লীগ রাজনৈতিক দলের চরিত্র হারিয়েছে, ক্ষমতা সব এককেন্দ্রিক। তিনি প্রধানমন্ত্রীকে মিন করে বলেছেন যে ওনার ইচ্ছায় ভোট হয়, কেউ ভোট করলে ওনার অনুমতি নিয়ে করতে হবে, এভাবে চললে দেশে কোনো দলই টিকবে না। অসীম কুমার উকিল, আপনার কি মনে হয় জিএম কাদের সাহেব কি আসলে নিজেকে বিরোধী দলের নেতা প্রমাণ করার জন্য এমনটা বলছেন, নাকি সত্যি এবার আপনাদের উপর তিনি বিরক্ত? না, এটা বিষয়টা হলো যে 2 মিনিট সময়। বাস্তবিকই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ.এম. এরশাদ প্রয়াত হওয়ার পর জাতীয় পার্টিকে রাজনীতিটা করতে হচ্ছে নতুন আঙ্গিকে। এইচ.এম. এরশাদের যে নিয়ন্ত্রণ ছিল, যে যোগাযোগ ছিল,
যে রাজনৈতিক দর্শন ছিল যে খবরদারিটা করতে পারতো, যে নির্দেশ বলে দিতে পারতো, যে জিনিসগুলো গুছাতে পারতো, সেই জায়গাগুলি আজকে রাজনীতিতে অ্যাবসেন্ট। সেখানে বহুমুখী প্রতিবার বহুমুখী প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, বহুমুখী পথ তাদেরকে টানাটানি করছে। সেখান থেকে বিভ্রান্তির বেড়াজালে আবদ্ধ জাতীয় পার্টির রাজনীতি, সেখানে থেকে নিজে বাঁচা, নিজের ইচ্ছার বাস্তবায়ন করা, নিজের পরিবারের, নিজের গোষ্ঠীর কিভাবে কি করা যায় সেই জায়গাগুলিকে নিয়ে তিনি অগ্রসর হওয়ার চেষ্টা করছেন। এখানে দেশ, জাতি কিংবা আওয়ামী লীগ তার কাছে মুখ্য বিষয় না। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের আখের গোছানোর জন্য তিনি কথাগুলি বলছেন। জি, মানে আওয়ামী লীগ সম্পর্কে তিনি যেটা বলেছেন, এবং কারো ইচ্ছায়, এক ব্যক্তির ইচ্ছায় ভোট হয় এবং ভোট করলে তার অনুমতি নিয়ে করতে হয়, এগুলো কেন বলেছেন? না, এইগুলি বলার উদ্দেশ্য কি সেটা উনি ভালো বলতে পারবেন, কিন্তু আমাদের এই অর্গানাইজেশনগুলি এক ব্যক্তির বিষয় না। অর্গানাইজেশনটা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের মূল কেন্দ্রবিন্দু হলো জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী। ওনার নির্দেশেই চলে। উনি সব কিছু আলাপ আলোচনা করেন না, তা আলাপ আলোচনা করেন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটা উনি দেন। সেইভাবে আমরা সারাটা মাঠ সেভাবে গুছানো। এইরকম মাল্টি ক্লাস অর্গানাইজেশনের ক্যারেক্টারিস্টিকটা এরকম। এটা একটা বৈশিষ্ট্য মাল্টি ক্লাস অর্গানাইজেশনের। সেখানে এরশাদের অ্যাবসেন্টে যেটা বললাম, যে এরশাদকে ঘিরে জাতীয় পার্টি দাঁড়িয়েছিল, তার অ্যাবসেন্টে এই দলটা এরকম নানাবিধ সংকটের মোকাবেলা করছে। আবার বিএনপিও ঠিক তেমনি, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঘিরে আবর্তিত হচ্ছে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। বাংলাদেশের মতো দেশে, তৃতীয় বিশ্বের দেশগুলিতে বলেন, কিংবা মাল্টি ক্লাস অর্গানাইজেশনের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের ধারাবাহিকতা বলেন। এখানে অপরাধের কোনো কিছু আছে বলে আমরা মনে করেন না। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেব বলেছেন যে আমি বুঝতে পেরেছিলাম বিএনপির আন্দোলন সফল হবে না। আন্দোলন চলাকালে তৃতীয় শক্তি এসে সরকার পরিবর্তন করে, এমন ইতিহাস বাংলাদেশে নেই। ফলে বিএনপির 1 কিংবা 10 লাখ বা 1 কোটি লোক নিয়ে রাস্তায় নামলেও বিএনপির আন্দোলন সফল হবে না, তা বুঝতে পেরেছিলাম। তিনি বলেছেন বিএনপি আন্দোলনের নামে ফাঁদে পড়ে যায়। আলাল সাহেব, যে কথাটি নির্বাচনের আগে জিএম কাদের সাহেব বুঝে ফেললেন, সেটা আপনারা বুঝতে পারেননি? আপনাকে ধন্যবাদ, আমার সম্মানিত সহ আলোচক এবং দর্শক শ্রোতাকেও ধন্যবাদ, শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে কি, জিএম কাদের সাহেব যখন এত বড় ভবিষ্যৎ বক্তা হয়ে গেছেন, আগে যদি ওনার সঙ্গে একটু যোগাযোগ করা যেত তাহলে হয়তো কিছু বলতে পারতাম পরিষ্কার করে। তবে ইংরেজিতে একটা শব্দ আছে ফিয়ার, FEAR। এই ফিয়ারটার 2 রকম মিনিং হতে পারে। একটা হচ্ছে ফরগেট এভরিথিং অ্যান্ড রান, আর একটা হতে পারে ফেস এভরিথিং অ্যান্ড রাইজ। কারণ এরশাদ সাহেব কর্তৃক প্রবর্তিত উপজেলা নির্বাচন নিয়েই কিন্তু এখন আমরা ব্যস্ত আছি, আওয়ামী লীগ এবং বিএনপি দুটি বড় দল সহ। জাতীয় পার্টি একটু কম ব্যস্ত। তো পলিটিক্সের আইরনিটা হচ্ছে সেখানে যে এরশাদ সাহেব যেটা প্রবর্তন করেছেন আমরা প্রথমে প্রত্যাখ্যান করেছিলাম, এখন আবার সেটাতেই কিন্তু আমরা অংশগ্রহণ করছি। সুতরাং এই রাজনীতির এই যে কি বলে প্যারাডক্স, এটার মধ্যে আমরা এখনও ঘূর্ণাবর্তের মধ্যে আছি। আর যে কথাটি জিএম কাদের ভাই বলেছেন, সে প্রসঙ্গে আমি ছোট্ট 2টি কথা বলতে চাই। দয়া করে এইটাকে কেউ অন্য কোনো সাম্প্রদায়িক বা অন্য কোনো ইস্যু নেবেন না, মজা করার জন্যে। এক খুব দুষ্ট ছাত্র পরীক্ষার খাতায় লিখে দিল উত্তর দিতে না পেরে, হরে কৃষ্ণ হরে রাম, নাম্বার দেওয়া স্যারের কাম। শিক্ষক আবার উত্তর লিখে দিলেন, হরে হরে হরে, নাম্বার কি গাছে ধরে। এ হলো একটা। আর একটা হলো, হাজি সাহেব হজ করে এসেছেন, এসেই তার স্ত্রীকে ডাকছেন, আকবরের মা, আকবরের মা। তো মহিলা খুব অসন্তুষ্ট যে আগে আমাকে এত কিছু বলতো, ডার্লিং, মাই সুইট হার্ট, আমার সোনার ময়না, এখন এই নামে কেন ডাকে? এসে বললো যে আচ্ছা তুমি আমাকে হজে যাওয়ার আগে এত সুন্দর সুন্দর নামে ডাকতা, আসার পরে আকবরের মা, আকবরের মা, কোনো ভালোবাসা দয়া প্রীতি নাই আমার জন্যে? বলে যে না, হজের নিয়ম আছে, হজ থেকে ফেরার পর মিথ্যা বলা যায় না। জি, জিএম কাদের সাহেব আরও একটা কথা বলেছেন, নতুন করে সময় দেবেন প্রডিউসার। তিনি বলেছেন যে বিএনপি বলছে আমি নির্বাচনে না গেলে দেশের ভবিষ্যতে বদলে যেত, কিন্তু আমি নির্বাচনে যেতাম আর না যেতাম দেশ এভাবেই চলতো, এমন পরিস্থিতি থাকতো। তাকে দোষ দিয়ে নিজেদের দোষ ঢাকার চেষ্টা না করতে বিএনপির প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন। যদি মন্তব্য করতে চান 1 মিনিট। 1 মিনিটে মন্তব্যটা হচ্ছে এই যে জিএম কাদের সাহেব যেহেতু এত মানে সর্বজন বিদিত বোদ্ধা হয়ে থাকেন, তাহলে তার দলের মধ্যে আবার একটা ভাঙন কেন লাগলো? এটা হলো 7 নম্বর ভাঙন সম্ভবত, অথবা 6 নম্বর ভাঙন এরশাদ সাহেবের জীবিত থাকা অবস্থা থেকে এখন পর্যন্ত। এতবার তো ভাঙার কথা না। এত রাজনৈতিক অভিজ্ঞ একজন মানুষ, ভবিষ্যৎ দ্রষ্টা যিনি, তার তো দলে এতগুলো ভাঙন থাকার কথা না। সুতরাং তিনিই ভালো বলতে পারবেন। বিএনপির পক্ষ থেকে ওনাকে হয়তো কালে ভদ্রে কেউ বলেছেন, কিন্তু এরপরে ওনাকে নিয়ে আর দ্বিতীয়বার কোনো কথা বলা হয়েছে আমার এমনটা জানা নাই।
জি, আরেকটু যদি বলতেন, যে প্রশ্নটা আমি অসীম কুমার উকিলকেও করেছিলাম, যে জিএম কাদের সাহেব কি আসলে আপনাদের জায়গাটা নিতে চাচ্ছেন বলে আওয়ামী লীগ সম্পর্কে এমন করা কথা বলছেন, না উনি আসলেই আওয়ামী লীগের উপর বিরক্ত? আরও 1 মিনিট। না, উনি আসলে আওয়ামী লীগের উপরে বিরক্ত, নিঃসন্দেহে বিরক্ত। কারণ অনেক সামাজিক অনুষ্ঠানে ব্যক্তিগত আলাপচারিতায় বুঝেছি যিনি এমন একটা জিনিসের মধ্যে পড়েছেন যেটার থেকে ওনার কিছু করার ছিল না। ওই চন্দ্র বিজয়ের পরে 1969-এ নীল আর্মস্ট্রং, যিনি প্রথম চাঁদে নেমেছিলেন, তিনি যখন উঠে আবার স্পেসশিপে আসেন তখন তার পায়ের জুতাটা ভুলে ফেলে এসেছিলেন, যেটার মূল্য ছিল $30,000। $30,000 জুতাটা কিন্তু উনি ভুলে ফেলে এসেছিলেন, কিন্তু চন্দ্র বিজয় হয়েছে। সুতরাং এর থেকেই বোঝা যায় যে জিএম কাদের সাহেব আসলে সম্ভবত কি বলতে চাচ্ছেন সেটা এখনো পরিষ্কার না। জি, উনি জুতা হারিয়েছেন কিনা এরকম সন্দেহ করছেন আপনি হয়তো বা। অসীম কুমার উকিল, শেষ খবর পাওয়া পর্যন্ত নির্দেশনা অমান্য করে এখনও যেসব এমপি মন্ত্রী স্বজন উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে রয়ে গেছেন তারা হচ্ছেন পাবনার বেড়ায় ডেপুটি স্পিকার শামসুল আলম টুকুর ভাই আব্দুল বাতেন ও ভাতিজা আব্দুল কাদের সবুজ, কুমিল্লার লাকসামে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের শ্যালক মোহাম্মদ আলী ও মনোহরগঞ্জে তাজুলের ভাতিজা আমিরুল ইসলাম, নরসিংদীর পলাশে আনারুল আশরাফ খান এমপির স্ত্রীর বড় ভাই ও ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র শরীফুল হক, বগুড়া সারিয়াকান্দিতে শাহাদারা মান্নান এমপির ছেলে সাখাওয়াত হোসেন সজল, সোনাতলায় শাহাদারা মান্নানের ছোট ভাই মিনহাদুজ্জামান লিটন, ঠাকুরগাঁও সদর উপজেলায় সংরক্ষিত নারী আসনের এমপি দ্রৌপদী দেবী আগরওয়ালের পুত্রবধূ প্রিয়া আগরওয়াল, চুয়াডাঙ্গার দামুরহুদায় আলী আসগর টগর এমপির ছোট ভাই উপজেলা চেয়ারম্যান আলী মনসুর বাবু, পঞ্চগড়ের তেঁতুলিয়া নাইমুজ্জামান ভুইয়া এমপির স্বজন ও বর্তমান চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু এবং তার ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক কাজী আনিসুর রহমান সহ আরও অনেকের নাম আমি বলতে পারবো। এতগুলো নাম আমি এই কারণে বললাম অসীম কুমার উকিল, দলের নির্দেশনা তো অনেকেই মানছে না দেখি। আপনারা কি বিব্রত, ব্যথিত নাকি অন্য কিছু? 2 মিনিট। না, আপনার এই বিষয়গুলি বাংলাদেশের রাজনীতিকে ঘিরে দলের মনোনয়ন বাইরে গিয়ে দাঁড়ানো, এটি একটি চিরায়ত প্রথা। জাতীয় সংসদও আছে, স্থানীয় সরকার নির্বাচনে তারও বেশি হয়। এটা নতুন কিছু তা না। আবার আমরা যদি বলি যে আমরা বিব্রত না, এই কথাটাও ঠিক হবে না। বিশেষ করে একজন মন্ত্রীর ভাই, ভাতিজা, ছেলের বউ, এই জিনিসগুলো নিয়ে তো আমরা একটু বিব্রত হই না তা না। আমরা চেষ্টা করছি বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করার। এই ক্ষেত্রেও আমি বলবো আর কি যে ধরেন এটাও মাল্টি ক্লাস অর্গানাইজেশনের একটা ক্যারেক্টারিস্টিক, যেখানে সকল দল মতের মানুষগুলো এখানে থাকে। এক একজনের ডেভেলপমেন্ট এক এক রকম। একটা কৃষকের ডেভেলপমেন্ট আর একজন শিক্ষকের ডেভেলপমেন্ট একরকম না, চিন্তা ভাবনা এগুলি। কিন্তু একটা কৃষক, একজন শিক্ষক, একজন দিনমজুর, একজন চাকরিজীবী, সে কিন্তু দলটা করছে, সে তার মতো করে ভাবছে। ভাবার ক্ষেত্রে মিলাইতে পারে না, দলের বাইরে যায়, আবার একটা সময়ে দলে ফিরে আসে। এই জায়গাগুলি আছে। আমরা চেষ্টা করছি, সময়ও আছেন। যে নামগুলি বললেন বাইরেও নাম আছে, যারা দলের এমপি মন্ত্রীর একেবারেই রক্তের সম্পর্কে আত্মীয়, ঘরের মানুষ, এদেরকে নিয়ন্ত্রণ করে একটা শৃঙ্খলার মধ্যে আনার আমরা চেষ্টা করছি। এটা দলের একদম উপর পর্যায়ে নিচ পর্যায় পর্যন্ত জায়গাগুলি আছে এবং সেটা নির্বাচন শুরু হওয়ার আগ পর্যন্ত জায়গাগুলি মিনিমাইজ করার স্কোপ থাকে দলের। এটা এমন না যে এই আপনার নির্বাচন কমিশনে গিয়ে পদত্যাগপত্র দিতে হবে, তা না, এটা সময় পার হয়ে গেছে। কিন্তু এলাকায় দাঁড়িয়ে যদি বলে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করলাম, তাহলেও চলে। সেই প্রচেষ্টাটা অব্যাহত আছে। এরপরেও পরবর্তী সময়ে অবশ্যই রাজনীতিতে এই জায়গাগুলি থাকে, শৃঙ্খলা পরিপন্থী কেউ কোনো কর্মকাণ্ডে জড়িত হলে সে ব্যাপারে প্রয়োজনীয় গঠনতান্ত্রিক পদক্ষেপ নেওয়ার বিষয়গুলি আমরা বিবেচনা আছে। তবে এটা সময় বলে দেবে। আমরা আশাবাদী যে পরিমাণে আছে দলের। আরেকটা প্রশ্ন করে বরঞ্চ আপনাকে সময় দিই। একটি গণমাধ্যম আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খান এমপিকে প্রশ্ন করেছিল যে প্রধানমন্ত্রী বললে ছেলেকে নির্বাচন থেকে সরিয়ে নেবেন কিনা। জবাবে তিনি বলেছেন, আমি তো নির্বাচন করছি না, আমার ছেলে নির্বাচন করছে, তার সঙ্গে কথা বলতে হবে, কেননা ছেলে নির্বাচন থেকে সরবে কিনা সেটা তার সিদ্ধান্ত। শাহজাহান খান এমপির চাচাতো ভাই পাবিলুর রহমানও মাদারীপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। অসীম কুমার উকিল, আগামী 30শে এপ্রিল বোধহয় আপনাদের গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক বসছে। এই বৈঠকে কি সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে? কেননা শাহজাহান খানের মতন এত পাওয়ারফুল একজন নেতা যখন গণমাধ্যমের প্রশ্নের জবাবে এভাবে কথা বলেন, আমরা ধারণা করতে পারি কিনা যেই পরিস্থিতি নিয়ে তর্ক বিতর্ক চলছে যে মন্ত্রী এমপিদের স্বজনরা থাকতে পারবে কি পারবে না, 30শে এপ্রিল উল্টোটা ঘোষণাও আসতে পারে, এরকম কিছু? 2 মিনিট সময়। 30শে এপ্রিলের যে আমাদের বৈঠক, সেই বৈঠকের
আলোচ্য কর্মসূচির মধ্যে এই এজেন্ডাটুকু নেই। আবার আছে, মানে একটা রাজনৈতিক এজেন্ডা থাকে, সেখানে হয়তো এটা আলোচনা হতে পারে। আমি সুনির্দিষ্টভাবে এটা বলছি না যে আলোচনা হবে না, আবার প্রসঙ্গ আলোচনা হতেও পারে। শাহজাহান খান যখন আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার, সে যখন আওয়ামী লীগের এমপি মন্ত্রী, তখন সে নিঃসন্দেহে খুবই ক্ষমতাধর মানুষ। কিন্তু উনি যদি দলীয় কোনো কাঠামোতে না থাকেন, তাহলে কতটুকু শক্তিশালী, কতটুকু বড় মাপের নেতা, কতটুকু বড় মাপের মানুষ, সেটাও বিবেচনার দাবি রাখে। উইথ ডিউ রেসপেক্ট টু হিজ ওয়ার্ক। নিঃসন্দেহে উনি তিলে তিলে গড়ে ওঠা একজন মানুষ, কিন্তু উনি আওয়ামী লীগের প্রেসিডেন্টের মেম্বার, এই জন্যই উনি পাওয়ারফুল। উনি আওয়ামী লীগের ক্যাবিনেটের মিনিস্টার ছিলেন, এই জন্য উনি পাওয়ারফুল। উনি আওয়ামী লীগের এমপি, এই জন্য উনি পাওয়ারফুল। এই পদগুলি হারালে কোন জায়গায় থাকবে, সেটাও বিবেচনার দাবি রাখে। আমি ওনার সমস্ত কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে দল সর্বোচ্চ কথা, দলই সর্বশেষ ঠিকানা। অবশ্যই দলীয় নির্দেশের প্রতি শ্রদ্ধা রেখে এগিয়ে যেতে হবে। আর আলোচনার টেবিলটায় আসলে অনেক সময় আমরা সীমা লঙ্ঘন করি। এটা কথা আছে না, হাদিসের কথা, সীমা লঙ্ঘন করিও না। সীমা লঙ্ঘন করলে আল্লাহ পছন্দ করেন না। আমি আমার দলীয় আবরণে যেখানে শিক্ষা নিয়েছে, সেটাতে আমি ওইটুকু বুঝি যে তুলনামূলক বিচারটা করতে গিয়ে কোনো মতেই দলীয় সভানেত্রীর নাম টানাটা ঠিক নয়। আমার পর্যায়ে আমি আলোচনা করছি, আমি আল্লাহর সাথে আমার কম্পারিজনটা করতে পারি। আমার পর্যায়ে যারা নেতা আছে, সেক্রেটারিয়েট মেম্বার, সেগুলো আলোচনাগুলি করতে পারি। কিন্তু এর বাইরে চলে যাওয়া, এটা আসলে মানে আমাদের যে রাজনৈতিক কৃষ্টি আছে, সেই কৃষ্টিটাকেও হেয় প্রতিপন্ন করা হয়, যা কোনো মতেই রাজনীতি, দেশ, জাতি, নিজের পরিবার কারোর জন্যই ভালো নয়। জি, আমি যাদের নাম বললাম, যাদের আত্মীয় স্বজনের নাম বললাম যে এরা এখনও নির্বাচনে আছেন, তারা প্রার্থিতা প্রত্যাহার করেননি এবং বিভিন্ন জায়গায় তারা প্রচারণাও চালিয়ে যাচ্ছেন। সাথে তো আমি সভাপতি মণ্ডলীর একজন সদস্যের কথাও বললাম, বেশ কয়েকজন মন্ত্রী, এমপির আত্মীয় স্বজনও আছে। বিএনপি আজকে পর্যন্ত ৭৬ জন তৃণমূলের নেতাকর্মীকে বহিষ্কার করেছে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। আমি যাদের নাম বলেছি আপনাদের দলে, তারা সবাই পাওয়ারফুল। এত পাওয়ারফুল লোকের এগেইনস্টে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিলে আওয়ামী লীগ দল হিসেবে একটা ঝামেলায় পড়ে যাবে না? কি মনে হয়? আরো 1 মিনিট সময়। ঝামেলা পড়বে না তো না, অবশ্যই ঝামেলা পড়বে, কিন্তু কোনো কিছুই পানিশমেন্ট ছাড়া যায় না। আবার আমি এমপির ক্ষেত্রে কি করব না করব সেটা একরকম সিদ্ধান্তের ব্যাপার, একজন নন এমপির ক্ষেত্রে কী করবো সেটা আলাদা সিদ্ধান্তের ব্যাপার। কারণ এমপি উনি একটা জায়গায় আছেন, যে জায়গাটা থেকে তাকে চ্যালেঞ্জ করলে, তার এমপি পদ না থাকলে যে সংকটটা তৈরি হবে আর কি, সেই সংকটটা কভার দেওয়ার জায়গা থাকবে না। এক একটা ক্ষেত্রে এক একটা প্রযোজ্য। আবার রাজনীতিতে তাৎক্ষণিক দেখামাত্র গুলি করার নির্দেশের মতো চলে না। রাজনীতিতে অন্যায় আচরণ করলে, দল বিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকলে, নেতৃত্বের প্রতি অনাস্থা থাকলে এটা অপেক্ষা করা হয়, সময় মতো সুযোগ মতো সেই শাস্তিটা দেওয়া হয়। হয়তো আগামী কনফারেন্সে, হয়তো আগামী নির্বাচনে হয়তো তিনি মনোনয়ন পেলেন না, হয়তো কেন্দ্রীয় নেতৃত্বে আছে, আগামী কনফারেন্সে কেন্দ্রীয় নেতৃত্বে থাকলেন না। রাজনীতিতে এই প্রচলনটুকু আছে, তাৎক্ষণিক সিদ্ধান্ত না, ওয়েট অ্যান্ড সি, সময় বুঝে পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু পদক্ষেপটা নেওয়া হয়, ছাড় দেওয়া হয় না, অপেক্ষা। জি, এটা আপনাদের দলের একটা বিউটি। আপনার কথা অনুযায়ী সৈয়দ মোয়াজ্জেম হাসান আলাল, অসীম কুমার উকিল যেমন বললেন, তাৎক্ষণিক গুলি করার রাজনীতিতে আসলে দ্যাট ইজ নট দ্য ওয়ে অফ দেয়ার পার্টি মেবি। কিন্তু আপনাদের দলে এটা কিন্তু খুব পপুলার, তাৎক্ষণিক গুলি করা, ঘটনা ঘটলে আর গুলি করে দেওয়া। মানে যদি অসীম কুমার উকিলের ভাষায় আমি বলি, সৈয়দ মোয়াজ্জেম হাসান আলাল উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৭৬ জনকে বহিষ্কার করেছে বিএনপি। এটা কিন্তু প্রথম ধাপ, আরও 3টা ধাপ বাকি আছে। বহিষ্কারের তালিকায় 1 নম্বরে আছেন বান্দরবানের আলীকদম উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী শিরিন আক্তার। তিনি জাতীয়তাবাদী মহিলা দলের বান্দরবান জেলার জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি গণমাধ্যমকে বলেছেন, স্থানীয় প্রেক্ষাপট এবং আমার ব্যক্তিগত কারণে আমাকে নির্বাচনটা করতে হচ্ছে। আমি এক নাগারে 3 বারের ভাইস চেয়ারম্যান, দলের সর্বোচ্চ নীতি নির্ধারক একটা সিদ্ধান্ত নিয়েছেন, আমি এর বিরুদ্ধে কোনো মন্তব্য করব না। আলোচনার বিষয়টা কি এমন যে স্থানীয় প্রেক্ষাপট একরকম আর আপনাদের কেন্দ্রের সিদ্ধান্ত সেই প্রেক্ষাপট থেকে হাজার হাজার মাইল দূরে সেই টেমস নদীর ওপারে, এরকম কিনা? 2 মিনিট সময়। না, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে কি, আপনি যদি উভয় মিল্লাতে যান পারবেন না। ইংরেজি সেলফিশ শব্দের অর্থ হচ্ছে স্বার্থপর, কিন্তু হওয়া উচিত তো স্বার্থ নিজ, সেলফিশ। কিন্তু বাংলায় তো আমরা বলছি স্বার্থপর, এটা মেলাবেন কেমনে? আমরা কুড়ি নামে একটা প্রতিষ্ঠান আছে কিশোরদেরকে নিয়ে, শিশু কিশোরদের নিয়ে। আর আমরা কুড়ির প্রতিষ্ঠাবার্ষিকী থেকে লেখা হলো আমরা কুড়ির 30 বছর পূর্তি হলো, তার মানে কুড়ি আবার 30 হলো কিভাবে? একটা চন্দ্রবিন্দু যে উপরে আছে এটা অনেকে খেয়াল করে না। তারপরে ধরেন আপনি সাদা এবং কালো দুটো রং আছে না, এ দুটোও তো রং, কিন্তু আমরা বলি কি যে না এটা রঙিন না, ওটা সাদা কালো।
বাট হোয়াইট ইটসেলফ এ কালার, ব্ল্যাক ইটসেলফ এ কালার। সুতরাং এইভাবে আপনি মেলাতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাংগঠনিক শৃঙ্খলাটা যদি তাৎক্ষণিক না করা হয়, তাহলে আমার দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত যারা বৃহত্তর মতামতের মাধ্যমে, সর্বোচ্চ মতামতের মাধ্যমে নির্বাচন বয়কট করতে চেয়েছে, তাদেরকেও তো অবজ্ঞা করা হয়। সুতরাং আমাদের এই তাৎক্ষণিক সিদ্ধান্তটা এই কারণে যে আমরা এই বর্তমান সরকারের নির্বাচনী ব্যবস্থার উপরে আস্থা হারিয়ে ফেলেছি। জি, নতুন প্রশ্ন করে সময় রয়ে গেছে আপনার, আমি আরেকটা প্রশ্ন করি। মানে যাদেরকে বহিষ্কার করা হয়েছে তারা এখনও বহিষ্কারাদেশ উপেক্ষা করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। বহিষ্কৃতদের মধ্যে 28 জন চেয়ারম্যান পদপ্রার্থী দলের এই বহিষ্কারাদেশ নিয়ে নির্বাচনী প্রচারণা করছেন। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী সরার হোসেন, তিনি বলেছেন, দল আমাকে বহিষ্কার করছে, এটা আমি জানি, এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই, পরেরটা পরে দেখা যাবে। পরেরটা, এই যে পরেরটা পরে দেখা যাবে, দলের বহিষ্কার আদেশকে পাত্তা না দেওয়ার মনে হচ্ছে তার কথা শুনে, এই যে মন মানসিকতা, এটা থেকে কি প্রমাণ হয় এমন যে তারা সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশন ও সরকারের যে বক্তব্য সেটার উপর আস্থা রাখতে পারছে, কিন্তু আপনারা যারা দলের নীতি নির্ধারণ করেন, কেন্দ্রের লোকজন, তারা আসলে অন্য পথে হাঁটছেন, তারা ঠিক তাদের মতন করে ভাবছেন না বা হাঁটছেন না? 1 মিনিট সময়। না, এটার মধ্যে একটা সংযোগ আছে, নিঃসন্দেহে সংযোগ আছে। কারণ কেউ যদি মনে করেন, যিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান আছেন, মনে করেন বিএনপির কোনো লোক যিনি বিএনপি করেন বা বিএনপির স্বজন, এরকম যদি কেউ আছেন এবং তিনি যদি প্রচণ্ড আত্মবিশ্বাসী হন যে আমি নির্বাচনে জয়লাভ করব, সেখানে তো দ্বিমত করার সুযোগ তার আছে। কারণ আমাদের দলের মধ্যে তো আভ্যন্তরীণ গণতন্ত্র আছে। কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থাটা নিতে আমরা তো পিছপা হব না। কারণ মত, তারপরে হচ্ছে দ্বিমত, দুইটাকে যদি আপনি সমীকরণ করেন, সমান সমান হবে একমত। তো সেই জায়গাটায় গিয়ে তো আবার সবাই একমত হয়। যেমন বলে না, আমাদের মিটিং অনেক সময় এরকম হয়, কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে, জাতীয় নির্বাহী কমিটির মিটিংয়ে, যে হ্যাঁ আমার এই প্রস্তাবের সঙ্গে নোট অফ ডিসেন্ট রইল, কিন্তু আমি এই প্রস্তাব বাস্তবায়নে আমার সর্বোচ্চ আত্মনিয়োগ করবো। এর দলের মধ্যে একটা গণতান্ত্রিক চর্চা। একটা বিষয় কি এমন তাহলে যে আপনারা সবসময় বলেন এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এবং এটা প্রমাণ করার জন্যই আপনারা একের পর এক নির্বাচন বর্জন করছেন, কিন্তু এই যে কিছু মানুষ যাদেরকে আপনারা একেবারে তাৎক্ষণিক গুলি করলেন, তারা কোনো না কোনোভাবে এই সরকারের উপর আস্থা রাখে এবং সেই আস্থা থেকেই তারা নির্বাচনে যাচ্ছে। আরো 1 মিনিট সময়। না, এদের আসলে ভুল হচ্ছে। ভুলটা কি তারা দলের সাথে বিশ্বাসঘাতকতা করছে? না, বিশ্বাসঘাতকতা করছে, এত শক্ত কথা আমি বলতে চাই না। তারা ভুল করছে এই কারণে, তাদের নিকট অতীতে ফেরত গেলেই তারা দেখবে বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলো, বাংলাদেশের পৌরসভাগুলো, বাংলাদেশের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদের নির্বাচনে এর আগে আমরা অংশগ্রহণ করেছিলাম এবং সবচেয়ে বেশি আসন নিয়ে বিএনপি নির্বাচিত হয়েছিল, একটু মনে করে দেখেন। কিন্তু বেশিরভাগ কি কারাগারে কাটাতে হয়েছে, না হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি দিয়ে চেয়ার থেকে সরিয়ে দেওয়া হয়েছে, দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। তো এরা নির্বাচিত হয়ে যখন হোঁচটটা খাবে, তখন বুঝবে যে কেন্দ্রীয় সিদ্ধান্ত, জাতীয় পর্যায়ের সিদ্ধান্তটাই সঠিক ছিল, আমার সিদ্ধান্তটা বেঠিক না। নির্বাচিত হলে নির্বাচন সুষ্ঠু হচ্ছে, সেই কথাটা তো প্রমাণ হলো তাহলে আলাল সাহেব? না, নির্বাচন সুষ্ঠু হচ্ছে সেটা আপনি প্রমাণ করতে পারেন আংশিকভাবে। শোনেন, তাজমহল সম্পর্কে সারা পৃথিবীতে এত আলোচনা না, কিন্তু তাজমহলের পেছনের নিষ্ঠুর ইতিহাসটা তো অনেকে জানে না, বলেও না। মমতাজের নামে হলো তাজমহল। মমতাজ হলো সম্রাট শাহজাহানের 7 নম্বর স্ত্রী। 7 নম্বর স্ত্রীর মধ্যে 4 নম্বর স্ত্রী হলো মমতাজ। মমতাজ তার 14তম সন্তান প্রসবকালে মারা যায়। মমতাজকে বিয়ে করার জন্য সম্রাট শাহজাহান তার স্বামীকে হত্যা করেছিলেন এবং মমতাজের মৃত্যুর পরে আবার মমতাজের বোনকেও বিয়ে করেছিলেন সম্রাট শাহজাহান। কিন্তু সামনে তো তাজমহল, পেছনের এই নির্মম ইতিহাস তো অনেকে জানে না। এই পেছনের নির্মম ইতিহাসটা আমরা যারা ভুক্তভোগী, আমরা বুঝি যে এই নির্বাচনের মধ্যে আনন্দ কতটা এবং বিষাদ কতটা। সেটা আমরা বিষাদের মাত্রা বেশি পেয়েছি বলেই আমরা তাদেরকে সতর্ক করার চেষ্টা করছি। সতর্ক বার্তা না শুনলে সাংগঠনিক শৃঙ্খলা মানতে হবে। জি জি জি, এই আলোচনা চলছে, রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, ফিরছি আরো আলোচনা নিয়ে, সাথেই থাকুন। দর্শক, আপনারা দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে আছেন অসীম কুমার উকিল এবং আমাদের সঙ্গে আছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। অসীম কুমার উকিল বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেছেন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে তাকালে এখন তাদের লজ্জা হয়। শাহবাজ শরীফ বাংলাদেশের স্বাধীনতার আগের অবস্থা উল্লেখ করে বলেছেন সে সময় পূর্ব পাকিস্তানকে দেশের বোঝা মনে করা হতো, কিন্তু তারা শিল্পায়নের প্রবৃদ্ধিতে বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে। আমি তখন খুবই ছোট ছিলাম, আমাদেরকে বলা হতো যে এটা আমাদের কাঁধে বোঝা। আজ আপনারা সবাই জানেন সেই বোঝা কোথায় পৌঁছেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা তিনি মিন করেছেন এবং এখন আমরা যখন তাদের দিকে তাকাই তখন আমরা লজ্জা বোধ করি।
পাকিস্তান থেকে বাংলাদেশ অনেক ক্ষেত্রে এগিয়ে আছে। বাংলাদেশের জিডিপি $460 বিলিয়ন, পাকিস্তানে $346 বিলিয়ন, যদিও বাংলাদেশের চেয়ে পাকিস্তানের জনসংখ্যা প্রায় 1.5 গুণ। বাংলাদেশের বার্ষিক মাথাপিছু আয় $2,793 মার্কিন এবং পাকিস্তানে $1,543। 1970-এ নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা না দেয় বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা কি নির্বাচনী ব্যবস্থায় পাকিস্তানকে লজ্জা দেওয়ার মতো কোনো অবস্থায় আছি? 2 মিনিট সময়। আপনার এটা পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনের এই আলোচনাটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা স্বীকৃতি স্বরূপ, যদিও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালরা স্বীকৃতি দিচ্ছে না, যদিও অমর্ত্য সেনের ভাষায় বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। সব কিছু মিলে আমরা এগিয়ে যাচ্ছি নিঃসন্দেহে। 70-এর নির্বাচনে সারা বাংলাদেশের বাঙালিরা আমাদের পক্ষে রায় দিয়েছিল, আমরা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি। আজকের নির্বাচনী প্রক্রিয়াটাও আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। নির্বাচন প্রক্রিয়াটা তো মূলত 75-উত্তর বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতারোহণ, বিএনপির প্রতিষ্ঠাতা সামরিক শাসক আইয়ুব ইয়াহিয়া মুনামের স্টাইলে বাংলাদেশের রাজনীতিতে আসলেন এই জেনারেল এরশাদ, জেনারেল জিয়াউর রহমান, যারা মূলত এবং বেগম খালেদা জিয়া 75 থেকে 96 21টি বছরের টোটাল রাজনীতির নির্বাচন প্রক্রিয়া সব কিছু ধ্বংসাবশেষ করেছে। সেখান থেকে আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি, আমরা এগিয়ে যাচ্ছি নিঃসন্দেহে। সেই এগিয়ে যাওয়ার ক্ষেত্রেও অন্তরায় সৃষ্টি হলো আপনার বিচারপতিকে হাসানের বয়স 2 বছর বাড়ানো কমানো নিয়ে। অন্তরায় সৃষ্টি করলো দেশের রাষ্ট্রপতি প্রফেসর ইয়াজউদ্দিন যখন নিজেকে নির্বাচনকালীন সরকারের প্রধান হিসাবে ঘোষণা করলেন। কাজেই সামগ্রিকভাবে এই জায়গাগুলিতে সংকট আছে, আমরা এগিয়ে যাচ্ছি, আমরা সংবিধান সম্মত উপায়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমি যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম, আপনি বিচারপতির বয়স বাড়ানোর কথা বলেন, সেটা আসলে 2008 থেকে 2024-এর মধ্যে পড়ে না। 2008 থেকে 2024-এর হিসাব আপনার কি বলে? আমরা কি এমন কোনো উদাহরণ, এক্সাম্পল ক্রিয়েট করতে পেরেছি কিনা যাতে পাকিস্তান লজ্জা পেতে পারে? না, আমরা এগিয়ে যাচ্ছি নিঃসন্দেহে। এটা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একাদশের তুলনায় আরও অনেক বেশি প্রশংসিত হয়েছে। দশম, একাদশ, দ্বাদশ 3টা পর্যন্ত একটার সাথে একটা আরও বেশি প্রশংসিত হয়েছে। ভোটারের উপস্থিতি বেড়েছে সারা পৃথিবীতে। এটা সারা পৃথিবীতে সমাদৃত হয়েছে। এখানে লজ্জা পাওয়ার বিষয় না। আমরা সামরিক শাসনমুক্ত হয়েছি, আমরা নির্বাচনী ব্যবস্থাটাকে ঢেলে সাজিয়েছি, নির্বাচন কমিশনার নিয়োগ হয়েছে, আমরা এগিয়ে যাচ্ছি। সামনের দিকে আরও বেশি পরিপূর্ণতা লাভ করবে আমাদের সামগ্রিক নির্বাচনী ব্যবস্থাটা, সেটা প্রত্যাশা ব্যক্তই করতে পারি। তবে সামগ্রিকভাবে নির্বাচনকে বিতর্কিত করা, সমালোচিত করা ক্ষেত্রে বিএনপির ভূমিকাটা এখানে আপনাদের সবাই মাথায় রাখতে হবে। বিএনপি চাচ্ছেই এই নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করার জন্য, যে জন্য জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে সমস্ত নির্বাচনে তারা বয়কট করে। জি, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বাংলাদেশের উন্নয়ন নিয়ে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল উন্নয়ন দেখতে পায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব। তিনি বলেছেন, বাংলাদেশের উন্নতি দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লজ্জিত হন। বিএনপি যতটা অপপ্রচার করে, তাদের শাহবাজ শরীফের বক্তব্য থেকে প্রকৃত সত্য শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। আপনারা কিছুটা শিক্ষা নেবেন কিনা প্রশ্ন রইল। আর কালো চশমা পরেন আপনারা, উন্নয়ন দেখতে পান না, সেটাও তিনি বলেছেন। আসলেই আপনারা উন্নয়ন কি দেখতে পান কিনা আপনাদের কালো চশমার আড়ালে? 2 মিনিট সময়। ধন্যবাদ। আমরা উন্নয়ন দেখতে পাই। আর কালো চশমা, আজকে ওবায়দুল কাদের ভাই যখন এই বিবৃতিটি দেন তখন উনি কালো চশমা পরা ছিলেন, এটাও আমি খেয়াল করেছি। আমরা কালো চশমার আড়ালে এটা দেখি না, আমরা উন্নয়নটা দেখতে চাই। অমর্ত্য সেন সাহেবের যে রেফারেন্স দিয়েছেন সেটাও সঠিক, কিন্তু অমর্ত্য সেন সেখানে বলেছেন একটা ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ এরশাদ সাহেবের পতনের পরে বেগম খালেদা জিয়া, তারপরে আবার শেখ হাসিনা, আবার বেগম খালেদা জিয়া, আবার শেখ হাসিনা, এই যে ধারাবাহিকভাবে জনসম্পৃক্ত বিষয়গুলোকে একজন যেটা আবিষ্কার করেছেন, পরের জন সেটাকে ধরে রেখেছেন, ওই সাস্টেনেবিলিটির কারণে হচ্ছে আজকের এই ডেভেলপমেন্ট। মুক্তিযুদ্ধ বলে তো আওয়ামী লীগ গলা ফাটিয়ে একক কৃতিত্বের দাবি করে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বিএনপির খুলতে হলো কেন? আজকে আমাদের রেমিটেন্সের সবচেয়ে বড় যেটা দাবিদার, যেটা আমাদের অর্থনীতির, সেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিএনপিকে করতে হলো কেন? যুব মন্ত্রণালয় বিএনপিকে করতে হলো কেন? 1973-এর নির্বাচনের ইতিহাস তো আমরা জানি, আমরা দেখেছি। যাদের ছোট তারা হয়তো দেখেনি। ওই সময় তো আওয়ামী লীগের এবং জাতীয় নেতা শেখ মুজিবের যে আকাশ প্রমাণ জনপ্রিয়তা, তাতে 20-25টা সিটের বেশি বিরোধী দল পেত না, তাও তো পেতে দেওয়া হয়নি। সুতরাং নিজের চেহারাটা আয়নায় আগে দেখে তারপর অন্যের সমালোচনা করা উচিত। হ্যাঁ, আমাদেরও ভুল ত্রুটি আছে,
আমরাও ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করেছি, তারাও ক্ষমতায় থাকার জন্য এখন চেষ্টা করছে। স্টাইল তো ভিন্ন হবেই নিঃসন্দেহে, কিন্তু একে অন্যকে একদম সমূলের বিনাশ করে দেবো এটা কিন্তু ইচ্ছা করলেই কেউ পারবে না। সেই কথাটা আমাদের উভয় পক্ষেরই মনে রাখা উচিত। আর উন্নয়ন হয়েছে, কিন্তু 5 টাকার কাজে 500 টাকা ব্যয় হয়েছে, 500 টাকার কাজে 5000 টাকা ব্যয় হয়েছে। এই যে জনগণের পকেট কাটার একটা উন্নয়ন, সেটা আমাদেরকে ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত করবে এবং করা শুরু করেছে অলরেডি, যার প্রমাণ অর্থনীতির বিভিন্ন জায়গায় এখনো দেখা যাচ্ছে। জি, নতুন প্রশ্ন করে নতুন সময় দিচ্ছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2022-এ একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে আমরা পাকিস্তান আমলে আর্থিক ও জীবনযাত্রার দিক থেকে এখনকার চেয়ে ভালো ছিলাম, তারপরেও পাকিস্তান সরকার যেহেতু আমার অধিকার ও সম্পদ হরণ করতো সে কারণে আমরা যুদ্ধ করেছি। তিনি বলেছিলেন পাকিস্তান আমলে ভালোই ছিলাম। আজকে রিজভী সাহেব যেটা বলেছেন যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্বিচারিতা নীতি অবলম্বন করছেন। তিনি বলেছেন ওবায়দুল কাদের মুখে মুখে পাকিস্তানের বিরোধিতা করেন, কয়েকদিন আগে তাদের উন্নয়ন নিয়ে পাকিস্তান কথা বলায় কাদের সাহেব বলেছেন পাকিস্তান তাদের উন্নয়ন দেখলেও বিএনপি দেখে না। এখন তারা পাকিস্তানের প্রশংসায় গদগদ। পাকিস্তান তাদের ভুল বুঝতে পেরেছে, তারা তাদের অতীতের জন্য লজ্জিত এবং বর্তমানে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে। সেটা মানে কেউ যদি প্রশংসা করে নিজের ভুল বুঝতে পেরে, তাতে ক্ষতি কি? আপনারাও তো করেছিলেন, মানে ফখরুল সাহেব তো একসময় বলেছেনও যে পাকিস্তান আমলেই নাকি আমরা ভালো ছিলাম। 2 মিনিট সময়। হ্যাঁ, কম্প্যারিজনের প্রশ্নে বলেছেন। তো এখানে আমি বলি, আজকের যিনি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, উনি যাকে শিক্ষক বলে দাবি করেন, সিরাজুল ইসলাম চৌধুরী সাহেব, এমিরেটস প্রফেসর এবং অত্যন্ত সম্মানিত একজন মানুষ দলমত নির্বিশেষে, সেই সিরাজুল ইসলাম চৌধুরী সাহেব এই বোধহয় 7-8 মাস আগে বলেছেন যে ব্রিটিশ আমলে পাকিস্তান আমলের চেয়ে ভালো ছিলাম, বর্তমানের চেয়েও আমরা ওই আমলে আর অনেক ভালো ছিলাম। এখন সেইটার রেফারেন্সে যদি রাজনৈতিকভাবে মির্জা আলমগীর সাহেবের রেফারেন্স তার চেয়ে বড় হয়ে যায়, আমি এখানে দ্বিমত পোষণ করি। কথাটাকে মানে মানে আনকাট এবং কাট দুটো অবস্থায় করে কিন্তু প্রচার করা যায়, সেরকম কিছু একটা হয়েছে। পাকিস্তান কেন, আমি নিজেই তো বললাম যে আমরা উন্নয়নের প্রশংসা করি, কিন্তু এটা ধারাবাহিকভাবে এসেছে। এই যে উদাহরণটা আমি দিলাম, বাংলাদেশ থেকে প্রথম বিদেশে শ্রমিক রপ্তানি করেছিলেন জিয়াউর রহমান সাহেব, শহীদ জিয়াউর রহমান। ইরাকে প্রথম 6000 মানুষ উনি পাঠিয়েছিলেন, আমাদের অদক্ষ শ্রমিক। সেই থেকে কিন্তু আমাদের এই রেমিটেন্স আর্নিং শুরু হলো। তো এরকম অবদান আছে, আওয়ামী লীগেরও আছে, আমাদেরও আছে, এসআর সাহেবেরও যৎকিঞ্চিত আছে, সবগুলোকে স্বীকার করে নেওয়া উচিত। যে আনকাট এবং কাট প্রচারের কথায় একটা কথা মনে পড়লো। আসলে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, দলের নেতৃত্ব নিয়ে আপনার মনে কোনো দ্বিধা আছে? না, 1 মিনিটে যদি বলতেন। না 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 না, আপনি নিশ্চয়ই বুঝেছেন আমি কেন প্রশ্ন না বুঝেন। আমার মনে সামান্যতম কোনো দ্বিধা নেই। আমি নিঃসন্দেহে মনে করি যে বিএনপিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এই দুজন একমাত্র অপরিহার্য, আর আমরা কেউ অপরিহার্য না এই দলে। এই একইভাবে অন্য দলের বেলায় আমি একই কথাই বলবো, যেহেতু ওই যে বলেছেন অসীমদা, মাল্টি ক্লাস বহুবিধ চরিত্রের মানুষের সমাবেশ এই দুইটা বড় দলেই, সেখানেও জননেত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের যারা আছেন তিনি তাকে উত্তরাধিকার মনে করবেন, এছাড়া আর কেউ অপরিহার্য না। জি, কিন্তু আপনার কি কখনো মনে হয় না যে আপনাদের সঙ্গে, আপনাদের দলের সঙ্গে এই যে লং ডিস্টেন্স রিলেশনশিপ, এতে যে সমস্যাগুলো হচ্ছে, আপনি যে অনুষ্ঠানের কথা পেক করে আমি এই প্রশ্নটা করলাম, সেখানে বলেছিলেন যে এই লং ডিস্টেন্স রিলেশনশিপের কারণে দলের সিদ্ধান্ত নিতে কালক্ষেপণ হয়, এতে করে কখনো কখনো সাংগঠনিক কার্যক্রমে সমস্যা হয়, বাস অ্যাট এ সাডেন কোনো ডিসিশন নিতে প্রবলেম হয়। আপনাদের এখানে দেশে একটি ফোরাম তৈরি করা হবে, যারা কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে চাইলে সেই সিদ্ধান্তটি নিতে পারবে। আমি যদি ভুল না করে থাকি, আপনি এটাই মিন করেছিলেন। আপনার কি মনে হয় না এই লং ডিস্টেন্স রিলেশনশিপ আপনাদের দলে কোনো প্রবলেম ক্রিয়েট করছে? আরও 1 মিনিট সময়। না, এখন প্রবলেম ক্রিয়েট করলেও এখন আর প্রবলেম সেটা হচ্ছে না, হয়তো আগে ছিল। কারণ এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যিনি, উনি তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে প্রতি সপ্তাহে জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে সভা করছেন, প্রতি সপ্তাহে। এবং সেই সভার আবার ধারা বিবরণী এবং সেইটাকে বিশ্লেষণ করে পরবর্তী সভায় সেগুলোকে উপস্থাপন করে কোনো ভুল ত্রুটি এবং কতটা সফল হয়েছে এটা বিশ্লেষণ করে আবার পরবর্তী সপ্তাহে সভা করেন। সুতরাং এত ঘন ঘন যেহেতু সভা হচ্ছে, এখানে অথরাইজেশনটা তো দেয়াই আছে। আমাদের গঠনতন্ত্র অনুযায়ীও চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারপরেই হচ্ছেন মহাসচিব, এবং এই সঙ্গে জাতীয় স্থায়ী কমিটির যারা আছেন তারাই তো নীতি নির্ধারক। সুতরাং তারা যারা সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তটাই তাৎক্ষণিক বলে আমরা ধরে নিই। জি, তার মানে কোনো সমস্যা আপনারা ফেস করছেন না। অসীম কুমার উকিল, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি শুরু হয়েছে। আপনি জানেন নিশ্চয়ই, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি আরোপের ঘটনায় গভীর উদ্বেগ ও তা প্রত্যাহারের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। বিবৃতিতে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এ ঘটনায় ব্যাংকিং ও আর্থিক খাতের তথ্য প্রকাশে গণমাধ্যম কর্মীরা ব্যাপক বাধার মুখে পড়বে। এটি জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিতের পথে অনৈতিক পদক্ষেপ। বিএনপি
সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ব্যাংক লুটেরাদের রক্ষা করতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আপনার কি মনে হয় কেন এই নিষেধাজ্ঞা? 2 মিনিট সময়। রিজভী তো বলে ফেলেছে, ওদের সাথে যোগাযোগ আছে, রিজভীর মনে হচ্ছে সেই দৃষ্টিকোণ থেকে বলেছেন। তবে টিআইবি যে কথাটা বলেছে, তাদের একটা কথা বলা দরকার যে সাংবাদিক কোথায় যেতে পারবে, কোথায় যেতে পারবে না, এটা একটা নীতিমালা থাকা দরকার। পৃথিবীর বিভিন্ন দেশ আমরা ঘুরেছি, পাশের দেশেও গিয়েছি, একই সচিবালয়ের ভিতরে সাংবাদিকরা সব বসে থাকে, এরকম কোনো ঘটনা নেই। সাংবাদিকরা অবশ্যই সংবাদ সংগ্রহের জন্য যাতায়াত করবে, সাংবাদিকরা অবশ্যই অবাধ তথ্য প্রবাহের পক্ষে থাকবে, কিন্তু সব জায়গায় তারা যেতে পারবে কি পারবে না সেটা একটা নীতিমালা তৈরি করে দেব। আমি এটা বিশ্বাস করি যে সব জায়গায় তাদের যেতে হবে, ব্যাপারটা এরকম না। আর ব্যাংকের লুটপাট, টাকা পয়সা, ব্যাংকের আর্থিক শৃঙ্খলা টিঙ্খলা, এগুলির সাথে এই সাংবাদিক যাওয়া আসার কোনো কিছু সম্পর্কিত নাই। তারা সাংবাদিকরা এমন কোনো কিছু এই পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারেননি বা প্রমাণ করতে পারেননি যে ব্যাংকের এই জিনিসটা তারা বের করে এনে এটা সুন্দর উদাহরণ স্থাপন করেছেন দেশ এবং জনগণের পক্ষে। কিন্তু গণমাধ্যমের বরাতেই কিন্তু মানুষজন জানে যে কোন ব্যাংক থেকে কত টাকা লুটপাট হয়েছে। এই রিপোর্টগুলো যখন ধারাবাহিকভাবে বেশ প্রকাশ করা শুরু হলো এবং যখন আর্থিক খাতের, বিশেষ করে ব্যাংক খাতের লুটপাটের চিত্রটা যখন জনগণের সামনে গণমাধ্যমগুলো একের পর এক উন্মোচন করা শুরু করলো, সেই মুহূর্তেই কেন বাংলাদেশ ব্যাংকে প্রবেশে এই ধরনের কড়াকড়ি আরোপ হলো? কই সচিবালয়তে হয়নি, আপনি যেটা বললেন যে পৃথিবীর কোথাও দেখেননি। তাহলে এরকম নিষেধাজ্ঞা বা নীতিমালা হলে সবগুলো প্রতিষ্ঠানের ক্ষেত্রেই হতে পারে, শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে কেন হঠাৎ করে এই কড়াকড়ি আরোপ? সেটা সুনির্দিষ্টভাবে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ বলতে পারবে। আমি যেটা বলছি একটা নীতিমালা থাকা দরকার। মানে লুটপাটের সাথে আপনি কোনো সংযোগ দেখেন কিনা? না, সেটা লুটপাটের খবর বের করার জন্য ব্যাংকের ভিতরে যেতে হবে, বিষয়টা তো সেরকম না। খবরের সংগ্রহ করার বিভিন্ন সোর্স আছে, তথ্য প্রবাহের যুগের অনেক সোর্স আছে। আজকাল গুগলে সার্চ করে তো এখানে বসে অনেক কিছু বের করা যাচ্ছে। কোনটার জন্য কোনটা আটকে আছে, গুগলে সার্চ করে আসলে কোনটার জন্য কোনটা আটকে আছে, বিষয়টা সেরকম না। তবে একটা নীতিমালা থাকা দরকার, সাংবাদিকরা কোথায় যেতে পারবে পারবে না। আমি বিশ্বাস করি সব জায়গায় সাংবাদিকদের যাওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। জি, আজকে একটি দেশের প্রধান গণমাধ্যমে খবর এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে গত 5 বছরে বিভিন্ন পর্যায়ে অন্তত 5 বার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কিন্তু তাদের সেসব আলোচনা ও সিদ্ধান্ত কাগজেই রয়ে গেছে। বাস্তবে এখনও ছাত্রদের হলগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের হাতে। হল প্রশাসনের সঙ্গে যুক্ত শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রদের হলগুলো পুরোপুরি প্রশাসনের নিয়ন্ত্রণে নিতে গেলে অসন্তোষ তৈরি হতে পারে, শিক্ষকরা হেনস্থা হতে পারেন। এমন আশঙ্কা থেকে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কেউ উদ্যোগী হন না। হলের প্রাধ্যক্ষরা শুধু প্রশাসনিক কাজগুলোই করে থাকেন, আর আবাসিক শিক্ষকরা সব সুযোগ সুবিধা পেলেও কার্যত হলে তেমন কোনো কাজ করেন না বা করতে পারেন না। হল দখলে রেখে শিক্ষার্থীদের সিট দেওয়ার মাধ্যমে দলীয় রাজনীতি করতে বাধ্য করা হচ্ছে। এই যে হল দখলে রেখে রাজনীতি, এটা থেকে গত 15 বছরও বের হওয়া গেল না কেন? সাধারণ শিক্ষার্থীরা যদি স্বাধীনভাবে প্রশাসনের নিয়ন্ত্রিত হলে থাকে, তাহলে আর দলীয় রাজনীতিতে অংশ নেবে না, এমন কোনো আশঙ্কা থেকেই কি বছরের পর বছর এই অবস্থা চলছে কিনা? 1 মিনিট উত্তর দেবেন। এটা 1 মিনিটের বিষয় না যে সমস্যাটা আপনি এখানে তুলে না ধরেছেন। আপনার সামগ্রিক উপস্থাপনাটাই হয়েছে ছাত্রদের বিরুদ্ধে, কিন্তু গত মানে উপস্থাপনটা যেভাবে করা হয়েছে, ছাত্র সবকিছুর জন্য দায়ী আর কি। কিন্তু অন্তত 12টা বিশ্ববিদ্যালয়ের বিসি রিটায়ারমেন্টের আগের দিন 100, 150, 200, 300 অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, রিক্রুটমেন্ট দিয়েছে নগদ টাকার বিনিময়ে। সেই বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার ছিল না? একজন প্রাধ্যক্ষের পক্ষে কি সম্ভব একটা হল সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা? সম্ভব, তাকে হোল টাইমের হতে হবে, সেই সুযোগ সুবিধাগুলি দেওয়া দরকার। কোনো আবাসিক শিক্ষক কি অনিয়ম প্রতিরোধ করতে গিয়ে এই হল থেকে তাড়িত হয়েছে এমন কোনো খবর এসেছে? না, আসেনি। সবাই ছাত্রদের উপর দোষটা চাপিয়ে নিজেদেরকে নির্দোষ প্রমাণিত করার একটা হীন প্রচেষ্টা মগ্ন। আজকে এটা ঠিক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বানানোর মতো পণ্ডিত ব্যক্তির অভাব আছে, কিন্তু এই যারা আছে নাকি তারা কি কখন যেই ভিসিদের কার্যক্রমের কথা বলেন সবই এই গত 15 বছরের ঘটনা না? না, গত 15 বছরের ঘটনা না, সবকিছু মিলে এই জায়গাটা তৈরি হয়েছে। সবকিছু মিলে এই জায়গাটা তৈরি হয়েছে, পাণ্ডিত্যের অভাবও তৈরি হয়েছে। সেই জায়গাটা সবাই মিলে অ্যাড্রেস করা দরকার। বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ 73 ছিল 5টি বিশ্ববিদ্যালয়ের জন্য, 150টি বিশ্ববিদ্যালয়ের জন্য। সেটা কি চলে?
অ্যানালগ যুগের জিনিস কি এই স্মার্ট বাংলাদেশে চলে, স্মার্ট বাংলাদেশে চলে সব কিনা? কিছু বিষয় নিয়ে আমাদের অ্যাড্রেস করে নতুন করে বিষয়গুলি নিয়ে কাজ করা দরকার। ক্যাম্পাস, আবাসিক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, কতজন ছাত্রের আবাসনের ব্যবস্থা আছে আর কতজন ছাত্র ভর্তি করা ভীষণ সংকট। আজকে আর সেটা নিয়ে আসলে আলোচনা করার খুব বেশি একটা সময় পাবো না, বড় বিষয়। জি, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড অনেকটাই ধীর গতিতে চলছে। হতাশায় থাকা নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে নানা উদ্যোগ নিচ্ছে বিএনপি। এমন পরিস্থিতিতে 8 বছর পর আগামী ডিসেম্বরে আগে কেন্দ্রীয় কাউন্সিল করার বিষয়ে আলোচনা চলছে। এর আগে দল গোছানোর দিকে মনোযোগ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিভক্তি নিরসন করে সাংগঠনিক জেলা পুনর্গঠন করা হবে। এই জন্য দাবদাহ কমলে কেন্দ্রীয় নেতাদের জেলা সফর করার কথা রয়েছে। তাহলে আপনারা সরকার পতনের আন্দোলনের আগে দল গোছানোর দিকে মনোযোগ দিচ্ছেন বেশি বিএনপি, তাই তো? আমি গণমাধ্যমের বরাত দিয়ে কথাগুলো বললাম, একটি পত্রিকা এসেছে আজকে, যদি 1 মিনিটে উত্তর দিতেন আমাকে। না, বিষয়টা তা না, বিষয়টা একটি আরেকটির পরিপূরক। কারণ গরুর দুধ কি জিনিস এটা যদি কাউকে জিজ্ঞেস করেন, উত্তর দিতে তার নিজের গরু হওয়া লাগবে না, সে বলতে পারবে গরুর দুধ কি জিনিস। তা আমার সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়া তো আমার রাজনৈতিক আন্দোলনেরই পূর্ব প্রস্তুতি। আন্দোলন করতে যেহেতু সংগঠন গোছানো এবং শৃঙ্খলাবদ্ধ সংগঠনের প্রয়োজন হয়, এই জন্য ওই কাজগুলো আমরা একই সঙ্গেই করছি। সুতরাং এটা নতুন করে উদ্দীপনা সৃষ্টি করা বা কিছু না। যেমন রোজার মাসটাকে আমরা পুরোপুরি কাজে লাগিয়েছি, ইফতারের মাধ্যমে সারা দেশে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে আমরা যোগাযোগ রেখেছি। এখন আমরা বর্তমানে গ্রেফতারকৃত নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে যাচ্ছি, তাদের সঙ্গে যোগাযোগ রাখছি, যাতে এইটা দেখে অন্য কেউ গ্রেফতার বরণ করতে অনুৎসাহিত না হয়। সুতরাং আমরা মনে করছি যে আমরা যে কর্মকাণ্ডগুলো করছি এর মধ্যে আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়টা আছে এবং এখানে অন্য কোনো ব্যাপার নেই। আরেকটা জিনিস যদি আপনি বলেন যে না, তাহলে এই জিনিসগুলোকে আপনারা তালগোল পাকিয়ে ফেলেছেন কিনা, পারছি না। তোষামোদ হচ্ছে এমন একটা জিনিস যেটাকে সুগন্ধির মতো মনে হয়, কিন্তু এটা দিয়ে কুলি করা যায় না। সুতরাং যা বলার আমরা স্পষ্টভাবেই বলার চেষ্টা করি। অসীম কুমার উকিল, শেষ মুহূর্তে আমি কোনো প্রশ্ন করব না, 30 সেকেন্ডে শেষ কোনো পয়েন্ট যদি তুলে ধরতে চান। 30 সেকেন্ড। না, দেশটা এগিয়ে চলছে সুন্দরভাবে। আমরা বিশ্বাস করি আগামী দিনগুলিতে আমরা সবাই মিলে একসাথে রাজনীতিটা করব। নির্বাচনী ক্ষমতা বদলের একমাত্র হাতিয়ার, সেই নির্বাচন প্রক্রিয়ায় সবাই অংশগ্রহণ করে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দলগুলি যার যার অবস্থান থেকে ভূমিকা রাখবে। জি, নিশ্চয়ই সেই প্রত্যাশা আমরাও করতে পারি। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তাই চলতে থাকবে আলোচনা, সমালোচনা। আগামী বৃহস্পতিবার আবারও দেখা হবে। রাজনীতির সাথেই থাকুন।